আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি তুলনামূলক বড় হওয়ায় আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটি শেষ করব। তবে যারা পর্যায়ক্রমে ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। আজকের ক্লাসে যারা নতুন রয়েছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমেই প্রোগ্রামিং ভাষার চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর নামগুলো জানবো। এতে করে আমাদের একটি ধারণা হবে যে আমাদের চ্যাপ্টারটাতে আমাদের কি কি পড়তে হবে। যেমন প্রথমত দেখো প্রোগ্রামের ধারণা, তারপর বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগোরিদম, প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তার মানে আমাদের এই প্রোগ্রামিং ভাষার চ্যাপ্টারে এই টপিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে প্রথম টপিক অর্থাৎ প্রোগ্রামের ধারণা এই টপিকটি নিয়ে আলোচনা করব। খেয়াল করো, প্রোগ্রাম কি? কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আবারও খেয়াল করো, সংজ্ঞাটা কি বলা হয়েছে যে প্রোগ্রামিং ভাষা কি? কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস। কম্পিউটার সিস্টেমের কেন্দ্রীয় উপাদানকে সিপিইউ বলা হয় বা পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সিপিইউ এর পূর্ণরূপ কি। তাহলে আমরা জানবো যে সিপিইউর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর মূলত তিনটি অংশ থাকে, যথা কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এবং রেজিস্টার্স। সিপিইউকে সাধারণত কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এটি দিয়ে সে লজিক্যাল বিভিন্ন চিন্তাভাবনা করে এবং সব কিছু নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা প্রোগ্রাম বলতে কি শিখলাম যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য কম্পিউটারকে তার বোধগম্য ভাষায়। তাহলে কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে? কম্পিউটার সবসময় বাইনারি ভাষা বুঝতে পারে, অর্থাৎ কম্পিউটার বাইনারি মোডে সবসময় কাজ করে। তো আমরা বাইনারি ভাষা বলতে কি বুঝি? 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 বিশিষ্ট যে সংখ্যা পদ্ধতি তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। সো কম্পিউটার সেই পদ্ধতিটাই শুধুমাত্র বুঝতে পারে। তার মানে কম্পিউটারকে তার নিজস্ব বোধগম্য ভাষা অর্থাৎ বাইনারি ভাষায় নির্দেশ প্রদান করা হয়, তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আর এটার ধারণার প্রবর্তক কে? অ্যাডা লাভলেস, অর্থাৎ তিনি এই প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক বা তিনি এটা আবিষ্কার করেছেন। এখন আমরা জানব প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম সম্পর্কে। অর্থাৎ প্রোগ্রামিংয়ে যে ভাষা আবিষ্কার হয়েছে সেটা বিভিন্ন প্রজন্মের প্রজন্ম আপডেট করা হয়েছে। প্রোগ্রামিং ভাষার 5টি স্তর বা 5টা প্রজন্ম ভাগ করা যায়। অর্থাৎ প্রথম প্রজন্ম 1945 সালে আবিষ্কৃত হয়েছিল। মেশিন ভাষা, যান্ত্রিক ভাষা, বাইনারি ভাষা কিংবা মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রথম প্রজন্মের যে ভাষাগুলো ছিল 1945 সালের দিকে, সেগুলো মূলত মেশিন ভাষা, অর্থাৎ যন্ত্রের নিজস্ব ভাষায় মেশিনকে ইনপুট দেওয়া হতো বা কাজ করার জন্য তাকে নির্দেশ দেওয়া হতো। অর্থাৎ সেই প্রজন্মের ভাষাগুলোকে, প্রথম প্রজন্মের ভাষাগুলোকে বলা হয় মেশিন ভাষা কিংবা যান্ত্রিক ভাষা অথবা বাইনারি ভাষা কিংবা মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর সেই ভাষাটাকে আরেকটু আপডেট করে দ্বিতীয় প্রজন্মের ভাষা আবিষ্কৃত হলো 1950 সালে। সেটাকে কি করা হলো? দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে আরেকটু আপডেট করে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা হিসেবে আবিষ্কার করা হলো। প্রথম প্রজন্মের ভাষাগুলো ছিল বাইনারি ভাষা বা যন্ত্রের নিজস্ব ভাষা। সেই ভাষায় প্রোগ্রামিং করা মানুষের জন্য যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তার জন্য কি করা হলো? দ্বিতীয় প্রজন্মে 1950 সালে ভাষাকে আরেকটু আপডেট করে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষায় এটাকে কনভার্ট করা হলো। তারপর এই ভাষাটাকে আরও আপডেট করে তৃতীয় প্রজন্মের ভাষা আবিষ্কার হলো 1960 সালে। এই প্রজন্মের ভাষাগুলোকে মূলত বলা হয় উচ্চস্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ভাষাগুলো সি ভাষা, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অ্যালগোল, বেসিক, কোবল, ফোরট্রান ইত্যাদি। এই ভাষাগুলো মূলত তৃতীয় প্রজন্মের ভাষা।
আমরা এই চ্যাপ্টারে সি ভাষা সম্পর্কে জানবো, অর্থাৎ সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিংটা হচ্ছে তৃতীয় প্রজন্মের একটি ভাষার নাম। আমরা এই ভাষায় হচ্ছে প্রোগ্রাম শিখব। এরপর হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষাটাকে আরও একটু আপডেট করে চতুর্থ প্রজন্মের ভাষা আবিষ্কৃত হলো 1970 সালে। এই চতুর্থ প্রজন্মের ভাষাটাকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষাগুলো হচ্ছে ইন্টেলেক্ট, এসকিউএল, ওরাকল, নোমেড, ফোকাস, RPG-3 ইত্যাদি। তারপর হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে আরেকটু আপডেট করে পঞ্চম প্রজন্মের ভাষা আবিষ্কৃত হলো 1980 সালে। এই ভাষাগুলোকে মূলত বলা হয় স্বাভাবিক ভাষা বা মানুষের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানুষের স্বাভাবিক ভাষা, যেমন বাংলা, ইংলিশ, আরবি বা প্রোলগ, OPS5, মার্কিউরি, এগুলো হচ্ছে ভাষার নাম। এই ভাষাগুলো পঞ্চম প্রজন্মের ভাষা। এখন এই যে প্রজন্মের ভাষাগুলো, এগুলো কেন প্রজন্মের পর প্রজন্ম আপডেট করা হলো? কারণ প্রোগ্রামিং করার জন্য আমাদেরকে হচ্ছে কম্পিউটারকে নির্দেশ প্রদান করতে হবে তার নিজস্ব ভাষায়। তার মানে কম্পিউটারকে বাইনারি ভাষায় হচ্ছে নির্দেশ প্রদান করা হতো। তো বাইনারি ভাষায় প্রোগ্রামিং করা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। তার জন্য মানুষের সুবিধার্থে আমাদেরকে কি করা হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ভাষা আবিষ্কৃত হয়েছে প্রোগ্রামিং করার জন্য। এজন্য প্রথম প্রজন্মের যে ভাষাগুলো ছিল সেগুলো ছিল মূলত বাইনারি ভাষা। তারপর সেটাকে আরও আপডেট করে একটা অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষার মতো হচ্ছে আবিষ্কৃত হলো। সেটাকে আরও আপডেট করে হচ্ছে C++ এই ধরনের তৃতীয় প্রজন্মের ভাষাগুলো আবিষ্কৃত হলো। তারপর এটাকে আরও আপডেট করে চতুর্থ প্রজন্ম, তার চেয়ে আরও আপডেট করে পঞ্চম প্রজন্ম। অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো, সেই ভাষাতে যদি কেউ প্রোগ্রাম করে তার মানে সে তার নিজস্ব ভাষায় হচ্ছে প্রোগ্রাম করতে পারবে। যেমন আমরা বাঙালি হচ্ছে বাংলা ভাষায় প্রোগ্রাম করতে পারবো, ইংলিশ হচ্ছে ইংলিশ ভাষায় করতে পারবে, আরবি ভাষায় করতে পারবে। এভাবে হচ্ছে মানুষ তার নিজস্ব ভাষায় প্রোগ্রাম করতে পারবে। তো সেক্ষেত্রে কী হলো, এটা মানুষের জন্য সুবিধাজনক হয়ে গেল। তার জন্য মানুষের সুবিধার্থে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ভাষা আপডেট করা হয়েছে, প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, এখন প্রোগ্রামিং ভাষা যে আপডেট করা হলো, আমরা যদি মেশিন ভাষায় হচ্ছে কম্পিউটারকে বোঝাতে হবে বা যন্ত্রকে নির্দেশ দিতে হবে, কিন্তু কম্পিউটার তো অন্য কোনো ভাষা বুঝতে পারে না। কিন্তু পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো, সেগুলো হচ্ছে মানুষের নিজস্ব ভাষা বা স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষায় যদি নির্দেশ প্রদান করা হয় সেটা তো কম্পিউটার বুঝতে পারবে না। তার মানে সেটাকে কম্পিউটারকে বোঝাতে হবে। তো কম্পিউটারকে বোঝানোর জন্য প্রয়োজন হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, যেটা আমরা হচ্ছে তৃতীয় টপিকে দেখব। অনুবাদক প্রোগ্রাম মূলত হচ্ছে যে প্রোগ্রাম বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে তাকে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বলে। আবারও বলছি, যেই প্রোগ্রাম বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে তাকে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বলে। মেশিন ভাষা কোন ভাষা? প্রথম প্রজন্মের ভাষা। আর বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রাম মানে হচ্ছে উৎস প্রোগ্রাম, যেমন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো হচ্ছে অন্যান্য প্রজন্মের ভাষা। তো এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো দিয়ে প্রোগ্রাম করতে হয় সেগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তো কম্পিউটারকে সেই প্রোগ্রামের ভাষাগুলো বোঝানোর জন্য তাকে আবার নিজস্ব ভাষায় হচ্ছে অনুবাদ করে দিতে হয়। তো মূলত যে প্রোগ্রামটা এই অনুবাদের কাজটা করে সেই প্রোগ্রামটাকেই বলা হয় মূলত অনুবাদক প্রোগ্রাম। তো এই অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের আছে। প্রথমটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলারের কাজ হচ্ছে যে সম্পূর্ণ অনুবাদক প্রোগ্রামটাকে, সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, তাকে হচ্ছে কম্পাইলার বলে। অর্থাৎ যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে তাকে হচ্ছে কম্পাইলার বলে। ইন্টারপ্রেটার হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে তাকে ইন্টারপ্রেটার বলে। আর অ্যাসেম্বলার হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে তাকে হচ্ছে অ্যাসেম্বলার বলে। এখানে তিনটার কাজ হচ্ছে মূলত। অ্যাসেম্বলারের কাজটা আমি প্রথমে একটু বলছি। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অনুবাদক প্রোগ্রামটা কী করবে, অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিন ভাষায় অনুবাদ করবে। অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা, সেই ভাষাটাকে প্রথম প্রজন্মের ভাষায় হচ্ছে অনুবাদ করে কে, অ্যাসেম্বলার। আর কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুটো মূলত কাজ করে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য। আর দুইটার মধ্যে কাজের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে কম্পাইলার কাজ করবে সম্পূর্ণ প্রোগ্রামটাকে সে একসাথে পড়বে এবং একসাথে অনুবাদ করবে, অর্থাৎ সম্পূর্ণটাকে একসাথে অনুবাদ করে হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে সে যে প্রোগ্রামটি করা হবে সেই প্রোগ্রামের প্রত্যেক লাইন বাই লাইন হচ্ছে অনুবাদ করবে। অর্থাৎ এক লাইন অনুবাদ করবে, এক লাইন হচ্ছে মেশিন ভাষায় অনুবাদ করবে, আবার দ্বিতীয় লাইন পড়বে, দ্বিতীয় লাইন অনুবাদ করবে। এভাবে আমাদের পরীক্ষায় কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য আসে খতে। সো তোমরা একটু বই থেকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের এই পার্থক্যটা অবশ্যই পড়ে নেবে। আর এটার বেসিকটা হচ্ছে কি, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে।
আচ্ছা, এখানে আমরা কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ বললাম তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষার জন্য, আর অ্যাসেম্বলারের কাজ হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে মেশিন ভাষায় অনুবাদ করে। কিন্তু প্রথম প্রজন্মের ক্ষেত্রে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কারণ প্রথম প্রজন্মের যে ভাষা সেটা যন্ত্রের নিজস্ব ভাষা, অর্থাৎ বাইনারি ভাষা। তো বাইনারি ভাষা যেহেতু যন্ত্র নিজস্ব ভাষা বা নিজেই বুঝতে পারে, তার মানে এই ভাষাটা তাকে আর বোঝানোর জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। তার মানে আমাদের 5টি প্রজন্মের যে ভাষা রয়েছে তার মধ্যে প্রথম প্রজন্মের ভাষাটাকে অনুবাদ করার জন্য কোনো রকম অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে অনুবাদ করতে হয় অ্যাসেম্বলার দিয়ে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে অনুবাদ করতে হয় কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দিয়ে। আচ্ছা, এই ছিল আমাদের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে। আজকের ক্লাসে আমরা প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম এবং অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা প্রোগ্রামের সংগঠন এবং এর বিশেষ ধাপগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।